রাত কেটে গেল। এখন সকাল 6টা। শহর কলকাতা সবে হাতে তুলে নিয়েছে খবরের কাগজ আর সঙ্গে চায়ের কাপ। চায়ে চুমুক দিতে দিতে খবরের ভিড়ে চোখ বোলালেও এই ছোট্ট খবর হয়তো নজর এড়িয়ে গেছিল অনেকের, যার সাদামাটা শিরোনাম রবিনসন স্ট্রিটে আত্মঘাতী এক বৃদ্ধ। কলকাতায় আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন কারণ জুড়লে কলকাতায় আত্মঘাতীর সংখ্যা এখন প্রতিদিন গড়ে প্রায় 10টি। কিন্তু তখনও পর্যন্ত কেউ আঁচ করতে পারেননি এই সাধারণ ঘটনা এত বড় আকার নেবে। মানুষ এই একটা খবরের আপডেট পাওয়ার নেশায় সারাদিন টিভির পর্দায় চোখ রাখবে, মোবাইল স্ক্রিন স্ক্রল করা শুরু করবে প্রতি মিনিটে। যাই হোক, ফেরা যাক ঘটনার পরদিন সকালে। বেশ সকালে শেক্সপিয়ার সরণির একটি পুলিশ টিম ততক্ষণে পৌঁছে গিয়েছে রবিনসন স্ট্রিটের সেই ফ্ল্যাটে। পুলিশের ভাষায় যেটি পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স। দাস আর বিশ্বাস তখন আতঙ্কের রাত কাটিয়ে কোনো রকমই ডিউটি পালন করে গেছে। দাস আর বিশ্বাসের সঙ্গে প্রাথমিক কথোপকথন সেরে পুলিশ কর্মীরা ঢুকে পড়ল ফ্ল্যাটের ঘরে। ভেতরটা ধূপের গন্ধে ভুরভুর করছে। গন্ধটা বেশ ভালো, তবে খানিক চড়া। রাজীববাবু ফ্ল্যাটটায় পা দিয়েই চমকে উঠল। কেমন একটা অদ্ভুত ভাষায় কোনো মহিলা কণ্ঠ যেন খুবই আস্তে আস্তে গান গাইছেন। ঘরের মধ্যে আধো অন্ধকারে স্পষ্ট করে কাউকে দেখাও যাচ্ছে না। পুলিশ মহলে সাহসী অফিসার হিসেবে রাজীব গোস্বামীর বেশ সুনাম রয়েছে। তবুও তারও শের দ্বারা বেয়ে চকিতে যেন একটা হিমস্রোত বয়ে গেল। এবার কনস্টেবল দাসও ঘরে ঢুকলেন। তিনি আঙুল তুলে আর্যর ঘরের দিকে দেখালেন। পুলিশ কর্মীরা সে ঘরের দিকেই এগিয়ে গেলেন। আস্তে করে দরজাটা ঠেললেন, আর একবার ঠেলতেই দরজাটা খুলে গেল। আরে, এই ঘরেও সেই গান বাজছে। তদন্তকারী অফিসাররা গানের লিরিক্সগুলো বোঝার চেষ্টা করলেন। তারা ভাবলেন হতেই পারে বাবার মৃত্যুর শোক কাটাতে গান চালিয়ে দিয়েছেন আর্যবাবু। তাই বলে প্রত্যেকটা ঘরে গান চালাবেন? মৃতের ছেলে তো এই বাড়িতে একাই থাকেন, তাহলে ঠিক কাকে গান শোনাতে চাইছেন তিনি? দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সোজা আর্যবাবুর ঘরে ঢুকে পড়লেন রাজীববাবু। আর্যবাবুর উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে কথা বলা যেতে পারে? আর্যবাবু কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, আপনি কি পুলিশ অফিসার? হ্যাঁ, আমি রাজীব গোস্বামী, সাব ইন্সপেক্টর, শেক্সপিয়ার সরণি থানা। আচ্ছা, আপনি কি একাই থাকেন? মানে বুঝতে পারছি আপনার মানসিক অবস্থাটা, কিন্তু আমাদের অবস্থাও তো জানেন। তদন্তের স্বার্থে কয়েকটা প্রশ্ন করতেই হবে। তাই বলছিলাম কি, কয়েকটা জিনিস একটু জানার ছিল। একটু প্লিজ সাহায্য করবেন? খুব বেশি সময় নেব না। আর্যবাবু বললেন, বলবো, সব বলে দেবো আপনাদের। একটু সময় দিন আমায়। এখানে বলতে চাইছি না আসলে। আমাকে দয়া করে কোনো আশ্রমে একটু নিয়ে যেতে পারেন? সেখানে গেলে সব কিছু বলে দেবো। অনেক কিছু বলার আছে আমার। আশা করি আমার দিকটা একটু বুঝতে পারবেন আপনারা। I won't make any statement. Whatever I have to say, I'll only say in the presence of the sisters. শেষের দুটো লাইন চমকে দিল পোড় খাওয়া অফিসার রাজীবকে। ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এসে তিনি ওসিকে ফোন করলেন। কেস আপডেট নিয়ে কথা হলো দুজনের মধ্যে। ওসি জানিয়ে দিলেন তিনি ঘটনাস্থলে 10 মিনিটের মধ্যেই আসছেন। বিষয়টা জানানো হলো লালবাজার কলকাতা পুলিশের ডিসি সাউথ বংশীধর শর্মাকেও। তিনি নিজেই উদ্যোগ নিয়ে ফোন করলেন কলকাতার মিশনারিজ অফ চ্যারিটির কর্তৃপক্ষকে। তাদের সঙ্গে কথা বলে ঠিক করা হলো আর্যবাবুকে ওখানেই নিয়ে যাওয়া হবে। এদিকে ওসি দ্রুত পৌঁছে গেলেন 2 নম্বর রবিনসন স্ট্রিটে। নিজের বিছানার উপর বসেছিলেন আর্যবাবু, তবে কথা বলার সময় বিছানা থেকে নেমে হাঁটাচলা করছিলেন। ওসি নিজের পরিচয় দিলেন। শুরু হলো কথাবার্তা। ওসি জিজ্ঞেস করলেন, আর্যবাবু, আপনি কাল রাতে কিছু খেয়েছেন? আর্যবাবু উত্তর দিলেন, না, সে আমি অনেকদিনই খাই না। না খেলে মানুষের শরীরে কোনো ক্ষয় হয় না, বরং তা থেকে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। আপনি যদি চান তাহলে আমরা এখানে বসে বিস্তারিত আলোচনা করতে পারি, কিন্তু কোনো সমস্যা নেই, আপনি সময় নিতে পারেন। আর্যবাবু বলেন,
এখানে আমি কিছুই বলবো না। অনেক কিছু স্বীকার করার আছে। শান্তিতে কোথাও বসে বলবো, কোনো আশ্রমে। আমি এমন কিছু করেছি যা আইনের চোখে অপরাধ। আমার দিদি মাত্র 6 মাস আগে মারা গেছে। একটা ছোট্ট আত্মহত্যার ঘটনা যে আচমকা এইদিকে মোড় নেবে তা কল্পনাতেই আসেনি পুলিশ কর্মীদের। আসলে সব অপরাধী একটা সিঁড়ি ভাঙার অঙ্কের মতো। তদন্তকারী যখন ভাবেন এটা নেহাতি ওপেন অ্যান্ড শাট কেস, ঠিক তখনই সামনে আসতে থাকে চমকে দেওয়ার মতো এক একটা তথ্য। আর্যবাবুর বলা কথাগুলোয় চমকে গেছিলেন ওসি বরুণ বোস। ঠিক তখনই রাজীববাবু ওসিকে বলেন, স্যার আপনার ফোনটা পকেটে বাজছে। ওসির হুঁশ ফেরে, ফোন তুলে বলে, হ্যাঁ 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 ঠিক আছে স্যার, আমাদের গাড়িতেই নিয়ে যাচ্ছি। সকাল 9টা। আর্যদেরকে সঙ্গে নিয়ে পুলিশের গাড়ি সোজা এজেসি বোস রোডের মাদার হাউসের দিকে রওনা দেয়। একটা প্রশ্নের উত্তর তখনও অজানা রয়ে গেল। তাহলে কি বৃদ্ধ অরিন্দম দেখে তার ছেলে আর্যই খুন করেছে? কিন্তু কেন? তদন্তকারীরা একটা ছক কষে ফেলেছিল। মোটামুটি একটা মোটিভ তারা আন্দাজ করতে পারছিল এবং কোন পথে এগোবে সেটাও ঠিক করে ফেলেছিল। তাদের মনে হয়েছিল আর্য বর্ন ক্রিমিনাল নয়, পুলিশি জেরার সামনে খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে, পুলিশের সামনে কনফেস করে ফেলবে। ব্যাস, তাহলেই খেলা শেষ। কিন্তু সব অঙ্ক সলভ করার পদ্ধতি তো এক নয়। দেখে অনেক অঙ্কই সহজ মনে হয়, কিন্তু হাতে কলমে সে অঙ্ক কষতে গেলে বোঝা যায় বিষয়টা কতটা জটিল। এই কেসটা খানিক তেমনই। এরই মধ্যে পুলিশের দল আর্যবাবুকে নিয়ে মাদার হাউসে পৌঁছল। একজন পরিচিত সিস্টারের উপস্থিতিতে কথাবার্তা শুরু হলো। এবার আর্যবাবু কথা বলা শুরু করলেন। শান্ত গলায় বললেন, আমি এখন একা। আমার দিদি দেবলীনা গত ডিসেম্বর মাসে অসুস্থ হয়ে মারা গেছে। এই কথা শুনে পুলিশ কর্তারা আর্যবাবুকে জিজ্ঞেস করলেন, কিন্তু কিভাবে মারা গেছেন উনি? ডেথ সার্টিফিকেট সেটা কোথায়? এই প্রশ্নের উত্তরে আর্যবাবু যা বলল তা অবাক করার মতো তো বটেই, তবে ভয় পাওয়ারও যথেষ্ট কারণ রয়েছে। আর্যবাবু বলে উঠল, দিদি আমার কাছেই রয়েছে, এখনো বিছানায় শুয়েও। মানে কোথায়? এই প্রশ্নের কোনো উত্তর দিল না আর্য। সময় নষ্ট না করে পুলিশ কর্মীরা দ্রুত সিদ্ধান্ত নিল। সদল বলে তারা দে পরিবারের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হল। 12 জন পুলিশ কর্মীর তত্ত্বাবধানে শুরু হলো রুদ্ধশ্বাস এক অভিযান। ফ্ল্যাটের দরজা খুলতেই পুলিশ কর্মীদের নাকে এলো তীব্র ধূপের গন্ধ। তাদের চোখ আটকে গেল খাটের পাশে রাখা একটা বেঞ্চে। সেখানে যেন শোয়ানো রয়েছে কাউকে, কম্বল দিয়ে ঢাকা কোনো মানুষ। পুলিশ কর্মীরা কম্বল সরিয়ে দেখল সেখানে একটা আস্ত নরকঙ্কাল। শীতের পোশাক পরানো সে কঙ্কালে, পাশে প্লেটে সাজানো কেক, পেস্ট্রি, পানীয়ের বোতল। কঙ্কালটার মাথার কাছে ছড়িয়ে রয়েছে বিভিন্ন সাইজের কয়েকটা টেডি বিয়ার। ঠিক যেন কোনো প্রিয়জনের জন্মদিনের আয়োজন করা হয়েছে। বিছানার আরেক পাশে পড়ে আছে আরও বেশ কিছু হাড়গোড়। তা কিন্তু মানুষের নয়। খালি চোখে দেখে বোঝা যাচ্ছিল এই কঙ্কাল কোনো পশুর, হতে পারে কুকুরের। ঘটনাস্থল থেকে দ্রুত থানায় নিয়ে যাওয়া হলো আর্যদেরকে। তিনি হঠাৎ বলে উঠলেন, দিদি আমার সব কিছু ছিল। গত বছর ডিসেম্বরে ও অসুস্থ হয়ে মারা যায়। ওকে আমি খুব ভালোবাসতাম, তাই আমি ওকে আমার কাছে রেখে দিয়েছি। ওর দেহ আমি সৎকার করতে দিতে পারবো না।